ইউনূস পদত্যাগপত্র পাঠিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা, শেখ পরিবার, আর এখন ধ্বংস করতে নেমেছে গুজববাজ ছেলের সদস্যরা। তারা পাগল হয়ে গিয়েছে, নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশ টিদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে, কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না। দেখেন, এই যে নিউজ আজকের, এই নিউজটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে, গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। যাদেরকে জীবনে কোনোদিন চেনেনও না, এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না, উচ্ছিষ্টভোগী কিছু দালাল, ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস, তৃতীয় মানের, চতুর্থ মানের কিছু নেতা, যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই। সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত। তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে, তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন। কি সতর্ক অবস্থান সেটা শুনুন, যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন। এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না, সবাই যার যার জায়গা থেকে, মানে ইউনূস যেহেতু পদত্যাগ করবে, ইউনূসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে, এবং অন্য অন্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন। পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে, তার কাছে এটি পাঠিয়েছে। আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে, তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সব উপদেষ্টা চলে গিয়েছে। যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নাই, সার্জিস নাই, আপনার উপদেষ্টারা নাই, আসিফ মাহমুদরা নাই, আরো কি বলে মাহফুজ নাই, সব নাই হয়ে গিয়েছে। বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা। এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে। উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন। তো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে। ওদেরকে একটু লজ্জা নাই, ওদেরকে একটু শরম নাই? আমি যদি আপনাকে একটু নিউজটা শোনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে, তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে। এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে, বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেছিল। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 24শে জানুয়ারি রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জম্মাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল 42 ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন 45। পুলিশ ও স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য, লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদিকে শোডাউনের পর ইউনূস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন,
আপনারা গুজব ছড়ান, দুঃখজনক হলেও সত্য, আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না, একটাবারও কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে, তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত। তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ পদবি পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পড়ে আছেন, এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন। চিন্তা করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াতো, গত 16টা বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল। আবার এখনও নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে। আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় 50টার অধিক গুজব এই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে। 0 পয়েন্টে আসবে, 30 লক্ষ লোক আসবে, সব দখল হয়ে যাবে। আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সুদে টাকা দেবে, তোমরা তাড়াতাড়ি চলো 0 পয়েন্টে, লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো। আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে। এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে। তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম। এই যে নিউজের মধ্যে আওয়ামী লীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন, দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন, আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আমি সে কারণে বলছি, আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয়। এই দলটি হচ্ছে আপদমস্তক মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে। আমি আপনাদেরকে বারবার বলেছি, আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে, তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে। তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে বলছি, আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজববাজ, আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ, আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া এই সংগঠনটি হচ্ছে দেশের মানুষের সাথে প্রতারণাকারী একটি সংগঠন। অতএব ওদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তওবা পড়েন। আপনারা যদি কোনো খুন খারাপি হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত না থাকেন, তওবা পড়ে বাংলাদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলুন। না হয় এই গুজববাজের সেলদের অত্যাচারে আপনারা নিজেরা ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ হাফিজ। ফেস দ্য পিপল, যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন, তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন, কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির, লোকটা মনে হয় আমার না, পিনাকি ভট্টাচার্য, কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির। ইলিয়াস সাহেব কি? ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন, সেও আপনার জামাত শিবির। এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার, সেও আপনার জামাত শিবির। তো আপনার লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন, আমার কোনো লোক নাই, যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন? এই জায়গায় আপনার লোক থাকবে না কেন? বাংলাদেশে ডক্টর ফয়জুল হক গত 16 বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না? লোকগুলো আপনারই, কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। আপনাকে ধরে রাখতে হবে, ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। যদি আওয়ামী লীগ পারে আপনাকে পারতে হবে, যদি জামাত শিবির পারে আপনাকে পারতে হবে। বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে পজিটিভ রাজনীতির। আমরা কখনো পজিটিভ সমালোচনা পছন্দ করি না, আমরা কখনো পজিটিভ ওয়েতে আমাদের দলগুলোকে পরিচালনা করতে পছন্দ করি না। আমরা যখনই কোনো একটি বক্তব্য আমার পক্ষে না আসে, বিপক্ষে যায়, তখনই সেই ব্যক্তিকে কিংবা গোষ্ঠীকে আমরা তুলোধনা করতে পছন্দ করি। কেউ যদি আমাদেরকে সুন্দর কোনো পরামর্শও দেয়, সেটা নিতেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এর অন্যতম কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত দুর্বলতা। আপনি যখন অযোগ্য হন, যখন আপনি সমাজের অন্য যেই ব্যক্তিটি আপনাকে পরামর্শ দেয় তার চেয়ে জ্ঞানে, যোগ্যতায়, পড়াশোনায়, রাজনৈতিক জ্ঞানে, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যখন আপনি অযোগ্য হন, তখন আপনার কাছে এই পরামর্শগুলো ভালো লাগে না। পৃথিবীর কোনো রাষ্ট্রই সফল হয় না যারা পরামর্শককে
কিংবা পরামর্শগুলো অ্যাকসেপ্ট না করে, কিংবা যাদের কোনো রিসার্চ বেস ওয়ার্ক নাই, যারা সমাজের আমার বিরুদ্ধে কি হচ্ছে পক্ষে কি হচ্ছে এটা নিয়ে অ্যানালাইসিস করে না, তারা কখনোই সফল হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে একটু ব্যতিক্রম এজন্য, বিশেষ করে আপনি দেখবেন নেতারা যারা বড় হয়ে ওঠে, এই নেতাদের পিছনে কিছু মানুষ তৈরি হয় যাদের উদ্দেশ্য থাকে তার পুঁজিপাটটা বৃদ্ধি করা। মানে এক বাক্যে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম এগুলোতে সাপোর্ট দিবে আমার বস, আর আমি তার পিছনে তাকে আবার বেকআপ দিব। এই যে একটি বর্জুয়া রাজনীতিক কালচার গড়ে উঠেছে, এই জায়গা থেকে বর্তমান প্রজন্মের তরুণরা বের হয়ে আসতে চায়। আর যখন তারা বের হয়ে আসতে চায় তখন তারা মুক্ত কথা বলতে চায়, মুক্ত স্বাধীনতা চায়, অভ্যাসের পরিবর্তন চায়, রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন চায়, ভোটের পরিবর্তন চায়, সিস্টেমের পরিবর্তন চায়। যখনই এই জিনিসগুলো চায় তখনই একদল বর্জুয়া গ্রুপ, যারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার দলের ভিতরে ঢুকে রাজনীতি করেছে, তাদের হৃদয়টা খুব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কষ্ট পায়। তারা পজিটিভ রাজনীতি অ্যাকসেপ্ট করতে বা অ্যাডজাস্ট করতে তারা কুণ্ঠাবোধ করে। কিন্তু এই কুণ্ঠাবোধের যে কত বড় ফ্যাক্ট তৈরি হচ্ছে, কত বড় বিশাল সমস্যা আগামী দিনে তৈরি হবে, সে ব্যাপারে তাদের কোনো ধারণা নাই। কেন নাই আমি আপনাকে বলছি। ধরে নেন আমি একজন বিশাল নেতা, আমার আশেপাশে 1 থেকে 200 লোক থাকলেই আপনি অস্থিরতায় ভোগেন। মনে করেন বিশাল ব্যাপার, আমার গাড়ির সামনে 200 লোক এসেছে, 200 লোক আমাকে উঠিয়ে দিচ্ছে, মিছিল দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু এই 200 লোক সমাজের রিপ্রেজেন্ট করে না। এই 200 লোকের পিছনে আমার ইউনিটের, আমার জায়গায় আরো 2 লক্ষ 5 লক্ষ মানুষ অবস্থান করছে, যারা আমার অন্য বিভিন্ন ইস্যুতে বিরক্ত বোধ হয়ে তারা ক্ষিপ্ত হয়ে বসে আছে। আপনি যখন 200 লোককে নিয়ে ঘুরবেন তখন আপনার কাছে ফেসবুকের জরিপ ভালো লাগবে না, ইউটিউবের জরিপ ভালো লাগবে না, শিক্ষাবিদের কোনো মন্তব্য ভালো লাগবে না, রাজনৈতিক শিষ্টাচার যে পরিবর্তন হচ্ছে সেটা শুনলে ভালো লাগবে না। আপনি বলবেন আমার তো অনেক কিছু আছে। এই অনেক কিছুর মধ্যে আবার এগুলো কি? এই যে অবহেলার পর অবহেলা, যুগের সাথে অ্যাডাপ্ট না করা, এটা একটা দলকে, একটা দেশকে, একটা ব্যক্তিকে, একটা লিডারকে ধ্বংস করে দেয়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাম্প্রতিক সময়ে আমি দেখেছি, আমার খুব, যদিও আমি সবারই যে ভক্ত এমনটা না, বা সবারই যে আমি একেবারে খুব কাছের মানুষ এমনটা না। আমার সাথে কোনোদিন দেখা হয়নি অনেক মানুষের, আমার সাথে কোনো জোট নাই, ফোনেও কথা হয়নি, আমি ওপেনলি বলতে পারি। যেমন বাংলাদেশের জন্য যারা কাজ করেন, বিগত 16 বছর পর্যন্ত এই দেশের মাফিয়া চক্র থেকে দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। বাংলাদেশের বহু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে রাজনৈতিক বিশ্লেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, আপনি জানেন, ফেস দ্য পিপল, যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন, তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন, কিন্তু তিনিও আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বশেষ যে খুন হয়েছে, তারা যে মানুষদেরকে হত্যা করেছে তার বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছে, যেটা আর কোনো চ্যানেল করে নাই। এই লোকটা কিন্তু কোনো দলকে সামনে এনে প্রতিবাদ করে নাই, তিনি করেছেন দেশকে সামনে রেখে দলের ব্যানার বাদ দিয়ে সম্পূর্ণ নিউট্রাল জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে মুখ উন্মোচন করে কথা বলেছেন। কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির, লোকটা মনে হয় আমার না। নাম্বার 1, আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, যদিও আমার সাথে সকল আদর্শিক জায়গায় এক নাও হতে পারে, কিন্তু তাও আমি রেসপেক্ট করি এজন্য যে এক হওয়াটা তো সৌজন্যতা না। আমি মতের ভিন্ন থাকবো, সে মতের ভিন্ন থাকবে, এটাই তো সৌজন্যতা। গণতন্ত্রের এটাই তো স্পেস হওয়া উচিত। আমি একটা কথা বলবো, সে অ্যাকসেপ্ট করবে, সে একটা আমার সমালোচনা করবে, আমি অ্যাকসেপ্ট করবো, এটাই সৌন্দর্যতা। পিনাকি ভট্টাচার্য, এই ভদ্র মহোদয়ের লক্ষ কোটি ভক্ত লোক আছে, কিন্তু এই ভক্ত লোকগুলো নিশ্চয়ই কোনো একটা দলের না, অনেক দলগুলোর মিশ্রিত লোক। না হয় মানুষ আওয়ামী লীগের লোক কিভাবে বলে গতকালকের এই লোকটা আমার বিরুদ্ধে কথা বলেছে, দ্যাট মিনস সে তার ভিডিও দেখেছে। না হয় বিএনপি কিভাবে বলে আমার বিরুদ্ধে বলেছে, তার মানে বিএনপির লোকেরা দেখেছে। তাহলে জামাত কিভাবে বলে যে আমার বিরুদ্ধে কিংবা পক্ষে বলেছে, তার মানে তারা ভিডিও দেখেছে। এই ভদ্রলোকের ভিডিও যারা দেখে কম বেশি মিক্স পিপলই দেখে। কিন্তু বাংলাদেশের ওই যে গরম ভাতে বিলই বেজারের মতো অবস্থা, যখন কোনো সত্য বা বুঝাতে চায়, ভালো কিছু বলতে চায় বা চেষ্টা করে যে সবাই মিলে এটা করা উচিত, হয়তো চেষ্টার ধরন ভিন্ন,
হোক না, সমালোচনা থাকবেই, কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির। ইলিয়াস সাহেব বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক, বিপ্লবী ব্যক্তিত্ব, বিশ্বের মধ্যে একত্রে 8 লাখ লোক ভিউ হয় এই ইউটিউব চ্যানেলে, বাংলাদেশে বিশেষ করে। আমার এর আগে কখনো দেখি নাই যেটা ইলিয়াস সাহেবের চ্যানেল থেকে হয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইলিয়াস সাহেব কি, ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন, সেও আপনার জামাত শিবির। এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার, সেও আপনার জামাত শিবির। তিনিও তো কথা বলেন, তিনিও উপস্থাপনা করেন। এরকম করে আমি যদি এরকম আরো বহু মানুষের নাম বলতে চাই, লম্বা হতেই থাকবে। তো আপনার লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন, আমার কোনো লোক নাই, যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায়? আপনার লোক থাকবে না কেন? বাংলাদেশে ডক্টর ফয়জুল হক গত 16 বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না? 16 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কথা বলেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, বিএনপির জন্য করেছে, তারেক রহমানের জন্য করেছে, জামাতের জন্য করেছে, ফাঁসির বিরুদ্ধে লড়াই করেছে। সকল ফাঁসি যাদেরকে দিয়েছে, অন্যায়ভাবে দিয়েছে, সেটা আমি বলেছি। আল্লামা মামুনুল সাহেবের পক্ষে কথা বলেছে। চরমনায়ের পীরের দাঁত ভাঙার সময় আমি প্রতিবাদ করেছি। সামষ্টিক সমগ্র মানুষের প্রতিবাদ করে ভালোবাসায় সিক্ত হলাম, সবার সাথে সম্পর্ক। সে লোকটাও আপনার দৃষ্টিতে জামাত শিবির। তাহলে বাংলাদেশের লোকটাকে, যে লোক আপনার 5 জনের নাম বলে আপনি তাদেরকে বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এরকম 5 জন লোকের নাম বলেন যারা গ্রহণযোগ্য ব্যক্তি। তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। প্রথম কথা হচ্ছে লোকগুলো আপনারই, কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। আপনাকে ধরে রাখতে হবে, ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে। সবার ক্ষেত্রে আপনার মধ্যে ভীতি আসলে হবে না। যাকেই দেখবেন তাকেই আপনার জামাত শিবির। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আস্থার অভাব, এই আস্থা তৈরি করতে হবে। সবাইকে শত্রু ভাবলে হবে না। আপনি সবাইকে যদি মনে করেন যে বেশ ভালো কথা, সবাই তাদের লোক, তা আমার আপনার লোকটা কোথায়? তারা কেন তৈরি হচ্ছে না? আর আপনার একটা অভ্যাসের পরিবর্তন এরকম করতে হবে, জাতীয় ইস্যুতে, দেশের ইস্যুতে সবাই যদি জামাত শিবির হয়েও আপনার পক্ষে 10টা বক্তব্য দেয়, ইউ শুড অ্যাকসেপ্ট ইট, এবং তাকে আপনি অ্যাকোমোডেট করার, তাকে আপনি ক্যারি করার ক্ষমতা, যোগ্যতা রাখতে হবে। এবং এটাই যুব সমাজের চাহিদা। এই সমাজে কেউ কারো ল্যাংটা ধরে বসে থাকে না, আপনার পিছন ধরে বসে থাকে না। প্রত্যেকেই যার যার অ্যাকনলেজমেন্ট চায়, স্বীকৃতি চায়। বাংলাদেশের যারা রাজনীতি করছেন, করবেন, আপনাদের সেই অভ্যাস গড়তে হবে। আমরা যখন ইউটিউবে, অনলাইনে, কোনো জায়গায় একটা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করি, কার পক্ষে কত %? আওয়ামী লীগের লোকেরাও দেখা যায় যে আপনার পেজে এসে তারা ভোট দিয়ে প্রমোট করে তার সমর্থন বৃদ্ধি করে যায়। আপনি ভোটও দিবেন না, আদৌ ভোট দিবেন কি? আপনার হাতে স্মার্টফোনটা আছে কিনা আমার সন্দেহ, বা আপনি ফেসবুকে সেটা নিয়ে একজনকে দিচ্ছেন কিনা আমার সন্দেহ। আপনি অন্য কাজে এত ব্যস্ত থাকবেন কেন? এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। যদি আওয়ামী লীগ পারে, আপনাকে পারতে হবে। যদি জামাত শিবির পারে, আপনাকে পারতে হবে। এখন আপনি যখন পারবেন না, তখন দমন দশায় থেকে কারো উপরে ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করে দিয়ে আপনার বিজয় হবে না। বিজয় করতে হলে হৃদয় প্রশস্ত করতে হবে, মানুষগুলোকে কাছে টানতে হবে, মানুষগুলোর পরামর্শগুলো অ্যাকসেপ্ট করতে হবে। ওনরা যখন আপনাদের বিরুদ্ধে কিংবা পক্ষে কিছু বলবে, সেটাকে শোনার মানসিকতা এবং সেই অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে সব কিছুতে সংস্কার আনতে হবে। আমি কেন বারবার বিএনপির ক্ষেত্রে স্পেশালি বলি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার থিম হচ্ছে বিএনপির থিম। তারা বারবার কিন্তু পজিটিভ রাজনীতির পক্ষে। যেমন দেখবেন ছাত্রদের বিরুদ্ধে কত সমালোচনা হয়। আজও দেখবেন তারেক রহমান সাহেবের একটা স্টেটমেন্ট, তিনি বলেছেন ছাত্র রাজনীতি করুক, আমরা সেটাকে সাধুবাদ জানাই। এভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি সমালোচনাকে তিনি অ্যাকসেপ্ট করেন। ভোটের রাজনীতিতে তিনি বলছেন জনগণের কাছে যেতে হবে, ক্ষমতায় নাও আসতে পারি, আমাদেরকে কাজ করতে হবে। দ্যাট মিনস তার এই যে বিশালতা, এটা আপনাকে ক্যারি করতে হবে। খালেদা জিয়ার মুখ থেকে কারো কোনো আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা নাই। আপনি একটু বলে শাস্তে গেলেন ছাত্র দল, শাস্তে গেলেন বিএনপি, এই সাজায় যে বিজয় নয়, এটা অনুধাবন করতে হবে। পরিশেষে বলতে চাই, আমরা এককভাবে শুধুমাত্র কারো দালালি কিংবা চাপাবাজি কিংবা কারো পিছন ধরে বসে থাকার জন্য জন্মগ্রহণ করি নাই। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর যেমন লড়াই করেছি, সংগ্রাম করেছি, সকল দুর্নীতি, অত্যাচার, অবিচার, জুলুম, ধর্ষণ, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে ভবিষ্যতেও কথা বলবো। সেটা কেউ বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগের সময়ও
ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলেছি। বিএনপি আর জামাত আর হেফাজত নাই, ভবিষ্যতে যারাই আসবে সে সময়ও, এমনকি ওই দল থেকে এমপি মন্ত্রী হলেও আমি আমার জায়গা থেকে এক পাও সরব না, সত্যের কথা বলেই যাব, বলতেই হবে। আসুন সত্য শিখি, সত্য জানি, সত্য বলতে উৎসাহ বোধ করি, সবাই মিলে আমার প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ হাফেজ।